আমরা দেখি কিন্তু ইন্টারনাল ডিজিজের এক্সটার্নাল এক্সপ্রেশন, ভিতরে যে রোগ, এই ভিতরের রোগেরই কিন্তু একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই রোগীর দেহে এক্সটার্নাল এক্সপ্রেশনের মাধ্যমে। মোহাম্মদ হানিম্যান ক্রনিক ডিজিজ বইতে লেপ্রোসি শব্দ উল্লেখ করেছেন। তো লেপ্রোসির ব্যাখ্যা মোহাম্মদ হানিম্যান করেছেন এইভাবে যে অতীতে ছোরা যখন ব্যাপকভাবে অনেক বেশি সেভিয়ার এক্সটার্নাল ফর্ম এ ডেভেলপ করতে থাকলো, বিশেষ করে লিপ্রোসি লাইক ম্যানিফেস্টেশন হিসাবে পরবর্তীতে হাইজিন পরিবর্তন করা, বেইদিং করা, গোসল করা এবং পোশাক পরিচ্ছদ পরিবর্তন করা, ডায়েট পরিবর্তন করা, ডায়েট অ্যান্ড ম্যানেজমেন্ট, লাইফস্টাইল। তো এগুলো পরিবর্তনের সাথে সাথে কি হয়, এক্সটার্নাল ম্যানিফেস্টেশন কম্পারেটিভলি কিন্তু একটু তখন কম দেখা দেয় রোগীর দেহে। দেখবেন যে খাবার দাবার যদি পরিবর্তন করা হয়, হাইজিন পরিবর্তন করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, প্রতিনিয়ত গোসল করে এটাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়, তখন দেখবেন যে চুলকানি অটোমেটিক্যালি কিন্তু কম হতে থাকবে, একটু ভালো লাগবে। তো মোহাম্মদ হানিম্যান এখানে যে ইন্টারপ্রিটেশন করেছেন, এখন সেভিয়ার এক্সটার্নাল ম্যানিফেস্টেশন যেটা, সেটা কিন্তু কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য একটু রিলিফ ফিল করবে, কিন্তু সেখান থেকে নিষ্কৃতি পাবে না। পাবে? নিষ্কৃতি পাবে না। এরপরে এই যে এগুলোকে সাপ্রেশন করা হচ্ছে, আর এখান থেকে মোহাম্মদ হানিম্যান সাপ্রেশন থিওরির কথা বলেছেন। যখন এক্সটার্নালি এটাকে রিমুভ করা হবে, অন্যান্য চিকিৎসকবৃন্দ বলবেন যে এটা ভালো হয়ে গেছে, আরোগ্য হয়ে গেছে, কিওর হয়ে গেছে, কিন্তু এরাপশান রিমুভ হওয়া মানেই কি ডিজিজ কিওর হওয়া? না। স্কিন এরাপশান রিমুভ হওয়া মানেই ডিজিজ কিওর হয় না। মোহাম্মদ হানিম্যান এখানে ক্রিটিসিজম করেছেন যে অয়েনমেন্ট দিয়ে অথবা এমন কোনো কিছু মেডিসিনাল সাবস্টেন্স দিয়ে কোনো কিছু ওয়াশ করে দেওয়া, অথবা কবিরাজি পদ্ধতিতে বিভিন্ন গাছের রস, পাতা, এগুলোকে রস করে এক্সটার্নালি দেওয়া, মার্কারি দেওয়া, কফার দেওয়া, জিঙ্ক দেওয়া, সালফার অ্যাপ্লিকেশন করা, এগুলো সব কিন্তু এক্সটার্নাল ট্রিটমেন্ট। এগুলো কি এক্সটার্নাল ট্রিটমেন্ট? তো এক্সটার্নাল ট্রিটমেন্টের ফলে এরাপশান এটা ডিসঅ্যাপিয়ার হয়, কিন্তু ইন্টারনালি ডিজিজ শুরু হয়। তাহলে এরাপশান চলে গেল। ওল্ডার ফিজিশিয়ানদের মতে যে এরাপশন চলে গেছে মানে রোগ চলে গেছে, কিন্তু মোহাম্মদ হানিম্যান বলেছেন এক্সটার্নাল সিমটম রিমুভ হওয়া মানে ইন্টারনালি ডিজিজ দেখা দেওয়া। পেশেন্ট ইন্টারনালি ডিসকমফোর্ট ফিল করতে থাকবে, ডিজিজের সূত্রপাত শুরু হলো, নতুন নতুন সিমটম দেখা দিতে থাকবে, ইন্টারনাল ডিজিজের ম্যানিফেস্টেশন দেখা দিতে থাকবে। প্রকৃতপক্ষে কিন্তু এটা আরোগ্য হবে না। এখন প্রকৃতপক্ষে আরোগ্য কি, ট্রু কিওর কি? ইন্টারনাল ডিজিজ আগে রিমুভ হতে হবে, আর এক্সটার্নাল যে সিমটম আছে, এক্সটার্নাল যে ডিজিজ আছে, এটা রেজাল্ট হবে ন্যাচারালি, প্রাকৃতিকভাবেই কিন্তু এটা চলে যাবে। এই জন্য মোহাম্মদ হানিম্যান বলেছেন যে এক্সটার্নাল যে সিমটমগুলো আছে, টিচিং আছে, ইরাপশন আছে, এটা তথাকথিত আরোগ্যের নামে এক্সটার্নালি অয়েনমেন্ট দিয়ে, কোনো কিছু দিয়ে ওয়াশ করে এটাকে রিমুভ করার চেষ্টা করলে
ইন্টারনালি বিভিন্ন রোগীকে, বিভিন্ন ধরনের কনস্টিটিউশনের পেশেন্টদেরকে বিভিন্ন ফর্মে তাদেরকে আক্রমণ করবে, বিভিন্ন রোগের নামে আক্রমণ করবে। একই ডিজিজ সাপ্রেসড হলো, দেখেন স্কিন ডিজিজ সাপ্রেসড হলো, তো রোগী আছে 5 জন, একজন, এখন এই 5 জন পেশেন্টের কনস্টিটিউশন কিন্তু 5 ধরনের, অথবা রোগী আছে 3 জন, এই 3 জন রোগীর কনস্টিটিউশন কিন্তু ডিফারেন্ট। এখন এই ডিফারেন্ট কনস্টিটিউশন হওয়ার কারণে স্কিন ডিজিজ সকলেরই ছিল, কিন্তু রোগের প্রকাশ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কারো হয়তো মাথা ব্যথা, কারো হয়তো পেটের সমস্যা, কারো হয়তো শ্বাসকষ্ট, বিভিন্ন ধরনের ডিজিজ কিন্তু দেখা দিবে। তো স্কিন ডিজিজ সাপ্রেসড হলেই তার যে হাঁপানি হবে এমন কিন্তু নাও হতে পারে। স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে রোগের নামে ভিন্ন ভিন্ন কনস্টিটিউশনের পেশেন্টদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোগ দেখা দিতে পারে। এই জন্য স্পেসিফিকভাবে বলা যাবে না যে স্কিন ডিজিজ যখনই চাপা পড়বে আপনার কিন্তু হাঁপানি হবে, স্কিন ডিজিজ চাপা পড়লে আপনার সেক্সুয়াল ডিসঅর্ডার দেখা দিবে, স্কিন ডিজিজ চাপা পড়লে আপনার মাইগ্রেন দেখা দিবে, এইভাবে স্পেসিফিকভাবে বলা যাবে না। এরপরে 12 নম্বর পেজে মোহাম্মদ হানিম্যান ময়েস্ট ইনফেকশাস শব্দ উল্লেখ করেছেন। ময়েস্ট ইনফেকশাস, এখানে মোহাম্মদ হানিম্যান এপিডেমিওলজিক্যাল আর্গুমেন্ট দেখিয়েছেন। তিনি মনে করেছেন যে সেভিয়ার লেপ্রোসি লাইক ডিজিজ এটা কিন্তু সহজেই গোপন করা যায় না, সহজে লুকানো যায় না, রোগীও কিন্তু অনেক সময় বুঝতে পারে না, জানতে পারে না। এখন রোগীর ধারণা যে অন্যের সংস্পর্শে থাকার ফলে আমার এটা দেখা দিয়েছে, এটা কন্টামিনেশন হয়েছে, কন্টামিনেটেড অবজেক্টসের মাধ্যমে এটা ট্রান্সমিশন হয়েছে, এটা অনেকের ধারণা। কিন্তু মোহাম্মদ হানিম্যান বলেছেন যার মধ্যে সাসেপ্টিবিলিটি না থাকবে, প্রবণতা না থাকবে, সে কখনোই আক্রান্ত হবে না। আমাদের সমাজে এমন ধরনের ভুল ধারণা প্রচলিত আছে যে আমার স্কিন ডিজিজ হয়েছে তার মানে আমার সন্তান আমার সংস্পর্শে আসলে আমার সন্তানের স্কিন ডিজিজ হয়ে যাবে। কারো পক্স হলে ওই পক্সে আক্রান্ত রোগীর বাসায় কেউ যেতে চায় না, কারো হাম হলে ওই রোগীর বাসায় অনেকে যেতে চায় না। আসলে কিন্তু যার মধ্যে প্রবণতা নাই, ডিসপোজিশন নাই, সাসেপ্টিবিলিটি নাই, তাদের আক্রান্ত হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই। আমরা করোনাকালীন সময় দেখেছি করোনায় অনেকেই আক্রান্ত হয়েছেন, কিন্তু তাকে যিনি সেবা যত্ন করেছেন উনি কিন্তু করোনায় আক্রান্ত হন নাই। এমন অনেক হিস্ট্রি আছে না, অনেক হিস্ট্রি আমরা এমন দেখেছি। তো মাত্রাসামি হাইম্যান পরবর্তী পর্যায়ে এই যে সাপ্রেশনের পরে কি হতে পারে, ডিজিজ সাপ্রেসড হলে, বিশেষ করে আমরা আজকে সোরা নিয়ে কথা বলতেছি, তো স্কিন ডিজিজ, স্কিন এরাপশন সাপ্রেসডের ফলে কি হতে পারে মোহাম্মদ হানিম্যান এখানে বিস্তর আলোচনা করেছেন। স্কিন ডিজিজ সাপ্রেসড হলে যেনতনভাবে এটা সারিয়ে দিলে ডিজিজ কিন্তু ইন্টারনালি দেখা দেয় এবং সেকেন্ডারি ডিজিজ হিসেবে এটা আসে। সেটা কেমন, আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিতে পারি যে স্কিন ডিজিজ যেনতনভাবে এটা সারিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে তার নার্ভাস ডিসঅর্ডার দেখা দিয়েছে, তার স্প্যাজম দেখা দিয়েছে, তার আলসার দেখা দিয়েছে, তার ক্যান্সার দেখা দিয়েছে, তার অ্যাবনর্মাল গ্রোথ হতে শুরু করেছে, তার প্যারালাইসিস দেখা দিয়েছে, তার কনজামশন দেখা দিয়েছে, তার ডিফর্মাইটিস দেখা দিয়েছে, মেন্টাল ডিস্টারবেন্স দেখা দিয়েছে, মেন্টাল ডিসঅর্ডার দেখা দিয়েছে, হাজারো রোগের নামে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এখানে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ফিজিশিয়ানদের যে ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা, এখানে কিন্তু ক্যাজুয়াল চেইন আছে। এটা কি আছে? ক্যাজুয়াল চেইন আছে। সেটা কি? সোরিক ইনফেকশন, স্কিন ইরাপশন,
এটা সাপ্রেসড হলো। তো লস অফ এক্সটার্নাল আউটলেট দেখা দিল, ইন্টারনাল ম্যানিফেস্টেশন শুরু হলো। ইন্টারনাল ম্যানিফেস্টেশন শুরু হয়ে ক্রনিক ডিজিজের সূত্রপাত হলো। এটাই কিন্তু মোহাম্মদ সামিল হানিম্যান সাপ্রেশনের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার করেছেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এখানে সতর্ক থাকতে হবে। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা, বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসক বৃন্দ এবং গবেষক বৃন্দ, ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই ক্যাজুয়াল চেইন কিন্তু সরাসরি ওনারা গ্রহণ করেন না। হোমিওপ্যাথিক দৃষ্টিতে এর ব্যাখ্যা বিশ্লেষণ একরকম, আধুনিক মেডিসিন এর প্রবক্তা যারা, এদের দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। এটা ক্যাজুয়াল রিলেশনশিপ নয়। তো এক্সাম্পল আমরা এমন দিতে পারি, এক্সিমা ডিসঅ্যাপিয়ার্ড আফটার স্টেরয়েড, therefore asthma occurred because eczema was suppressed। তাহলে এক্সিমা যে অদৃশ্য হলো কিসের মাধ্যমে? স্টেরয়েডের মাধ্যমে। স্টেরয়েড নেওয়ার পরে এটা এক্সিমা চলে গেল, পরবর্তীতে কি হলো? অ্যাজমা দেখা দিল। কারণ কি ছিল? কারণ হচ্ছে এক্সিমা ওয়াজ সাপ্রেসড, এক্সিমা এটা সাপ্রেস করা হয়েছিল। কিন্তু আধুনিক মেডিসিনের দৃষ্টিভঙ্গিতে এটা ক্যাজুয়াল রিলেশনশিপ নয়। একজন রোগীর এক্সিমা এবং অ্যাজমা উভয়ই থাকতে পারে, কারণ তাদের জেনেটিক প্রিডিসপোজিশন যদি থাকে, সেই ক্ষেত্রে কারো এক্সিমা হলো, অপরদিকে জেনেটিক ডিসপোজিশন আছে, কি প্রিডিসপোজিশন আছে, অ্যাজমা হওয়ার প্রিডিসপোজিশন আছে। তাহলে এক্সিমা এবং অ্যাজমা উভয়ই কিন্তু থাকতে পারে একটা রোগীর মধ্যে। এখন আপনি এক্সিমা যদি হোমিওপ্যাথিতে সারিয়ে দেন, তার মানে কি অ্যাজমা ভালো হয়ে যাবে? নো, এক্সিমা সারিয়ে দিলেই কিন্তু এখানে অ্যাজমা ভালো হবে না। কারণ দুই ধরনের ডিজিজ কোনো রোগীর মধ্যে দেখা দিয়েছে, যেখানে এখানে কিন্তু এক্সিমা সাপ্রেসড হয় নাই। এক্সিমার জন্য হোমিওপ্যাথিতেই পেশেন্ট এসছেন, কিন্তু কোনো রোগীর বংশে তাদের জেনেটিক প্রিডিসপোজিশন যদি এমন থাকে যে কয়েক পুরুষের অ্যাজমা ছিল, হাঁপানি ছিল, তাহলে এই এক্সিমা সেরে গেলেও কিন্তু, ভালো হয়ে গেলেও কিন্তু অ্যাজমা অর্থাৎ হাঁপানি ভালো হবে না। ভালো হবে, আমরা হয়তো মনে করি যে হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছি, এক্সিমা চলে গেছে, স্কিন ইনফেকশন চলে গেছে, তো আপনার একই ওষুধে অ্যাজমা চলে যাবে। নো, আপনার ক্রনোলজি দেখতে হবে যে কোন ডিজিজ কিভাবে এটা দেখা দিচ্ছে। এটা না জানলে আমরা কিন্তু ক্রনিক কেস হ্যান্ডেলিং করতে পারবো না। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পারছেন বা বুঝতে পারছেন? জি স্যার। Anyway, come to the point. তো মাহতাব হ্যানিম্যান সোনা বিষয়ে কথা বলতে গিয়ে উনি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করেছেন, ম্যাথমেটিক্যালি এটা রিপ্রেজেন্ট করেছেন। সোরা দোষ এর কারণে দেখবেন যে 87.5% ডিজিজ দেখা দেয়। ম্যাথমেটিক্যালি আমরা যদি রিপ্রেজেন্ট করি, এটা কিন্তু মোহাম্মদ সামিল হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে নেওয়া। ম্যাথমেটিক্যালি এটা রিপ্রেজেন্ট করি যে সোরাদোষ এর কারণে, সোরাদোষ চাপা পড়ার ফলে শরীর যে ম্যানিফেস্টেশন এটা সাপ্রেস করার ফলে দেখা যায় 87.5% ডিজিজ দেখা দেয়। ঠিক আছে? তো আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, এরা কিন্তু কখনো এটাকে এই স্ট্যাটিস্টিক ওনারা নেন না। তো মোহাম্মদ হ্যানিম্যানের এটা নিজস্ব থিওরিটিক্যাল এস্টিমেশন,
ক্লিনিক্যাল এস্টিমেশন, ঠিক আছে। এখন সোরা সিফিলিস সাইকোসিস এটা আবিষ্কার করলেন মোহাম্মদ হ্যানিম্যান 12 বছর গবেষণা করে, তাই না? 12 বছর গবেষণা করে এই মায়াজম আবিষ্কার করেছেন। তো এখানে আমরা সোরা সিফিলিস সাইকোসিস এগুলো যদি না বুঝি, তাহলে কিন্তু কোন রোগী সরি, কোন রোগী সিভিলিটিক, কোন রোগী সাইকোটিক, কোন রোগী টিউবারকুলার, এটা কিন্তু বুঝবো না। যদিও টিউবারকুলার পরবর্তীতে অন্যান্য বিজ্ঞ চিকিৎসক বৃন্দ এগুলো উল্লেখ করেছেন, কিন্তু মোহাম্মদ হ্যানিম্যান সোরা সিফিলিস এবং সাইকোসিস বিষয়ে ক্রনিক ডিজিজে বিস্তর আলোচনা করেছেন। এখন এগুলো আমরা ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করব আগামী ক্লাসে, অর্থাৎ একদিন গ্যাপ দিয়েই আগামী পরশু দিন সোরা সিফিলিস সাইকোসিস এ বিষয়ে ব্যাপক এবং বিস্তর আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ওই দিন উপস্থিত থাকবেন। এনিওয়ে, তাহলে সোরার যে প্রকাশ, সোরা কিন্তু ব্যাপকভাবে ওয়াইড স্প্রেড হতে থাকে, অত্যন্ত ওয়াইড স্প্রেড হয়। এক্সটার্নাল সিমটম কম্পারেটিভলি এটা আনস্টেবল থাকে। ইরাপশন অনেক সময় নিজে নিজেই কিন্তু চলে যেতে পারে। এখন কোনো রোগী অ্যালোপ্যাথিক চিকিৎসা নেন নাই, হোমিওপ্যাথিক চিকিৎসা নেন নাই, হার্বাল চিকিৎসা নেন নাই, কবিরাজি চিকিৎসা নেন নাই, তো এই স্কিন ডিজিজ এরাপশন নিজে নিজেই এটা চলে যেতে পারে না? হ্যাঁ, নিজে নিজেই চলে যেতে পারে। যদি কিনা নিজে নিজে চলে যায়, তো পরবর্তীতে এটা ভিন্ন রূপে ভিন্ন ডিজিজ দেখা দিতে পারে না? পারে। তাহলে এরাপশন নিজে নিজে এটা ডিসঅ্যাপিয়ার হতে পারে, পরবর্তী পর্যায়ে এটা দেখা গেছে বিভিন্নভাবে এটা সাপ্রেশন হয়ে ক্রনিক ম্যানিফেস্টেশন তৈরি হতে পারে। সেটা কিভাবে আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হবে। যেমন কোনো মানুষের স্কিন ডিজিজ আছে, জ্বর দেখা দিল, আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন, প্র্যাকটিক্যাল অনেক কেস দেখবেন এমন যে জ্বর দেখা দিল, জ্বর দেখা দেওয়ার পরে স্কিন ডিজিজ আর নাই, জ্বর চলে গেছে বাট স্কিন ডিজিজ নাই। স্কিন ডিজিজ চলে গেছে, তারপরে এই জ্বর ভালো হয়ে ভিন্ন রোগের নামে ভিন্ন রূপে এটা কিন্তু আবার দেখা দেয়, নতুন যে ডিজিজ সেটা শুরু হয়। অথবা এমন হতে পারে স্কিন ডিজিজ শরীরে ছিল, ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে তার স্কিন ডিজিজ আর নাই, স্কিন ডিজিজ এটা চলে গেছে, এমন হতে পারে। অথবা স্কিন ডিজিজ ছিল, মেন্টালি সে শক পেয়েছে, এরপর স্কিন ডিজিজ আর নাই। অথবা স্কিন ডিজিজ ছিল কিন্তু সে ঠান্ডা লাগিয়েছে, ঠান্ডা পানিতে গোসল করছে, এখন স্কিন ডিজিজ অদৃশ্য হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এরপরে ভিন্ন রোগ তার দেখা দিয়েছে, তার ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। তাহলে ওষুধ ছাড়াও কিন্তু সেটা হোমিওপ্যাথিক হোক, অ্যালোপ্যাথিক হোক, অথবা XYZ চিকিৎসার নামে ভিন্ন ভিন্ন চিকিৎসা হোক না কেন, ওষুধ ছাড়াও সাপ্রেসড হতে পারে, সাপ্রেশন হতে পারে। এটা কিন্তু আমরা অনেকে হয়তো জানি না, অনেকে হয়তো বুঝি না, তাই না? এই জন্য এটা কিভাবে সাপ্রেসড হলো এটার ক্রনোলজি জানতে হয়। এরপরে দেখেন সোরা কেন সিফিলিস এবং সাইকোসিস থেকে ডিফারেন্ট। সোরা কি কারণে সিফিলিস এবং সাইকোসিস থেকে আলাদা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন আছে। ধরেন কারো স্যাঙ্কার দেখা দিল, স্যাঙ্কার মিন্স সিভিলিটিক ম্যানিফেস্টেশন, কারো ফিগোয়ার্স দেখা দিল, আসিলের মতো কিছু দেখা দিল, এগুলো কিন্তু সহজে যেতে চায় না। সোরা যেমন ব্যাপকভাবে ওয়াইড স্প্রেড করে, বিস্তার লাভ করে, কম্পারেটিভলি কিন্তু সাইকোটিক এবং সিভিলিটিক ম্যানিফেস্টেশন
এটা কিন্তু পারসিস্টেন্ট থাকে, এটা ওখান থেকে নড়তে চায় না। কিন্তু শরিক ইরাপশন এটা নিজে নিজেই কিন্তু এটা চলে যেতে পারে, সেটা বিভিন্নভাবে ওয়েদার পরিবর্তন হওয়ার ফলে। ধরেন কারো শরীরে স্কিন ডিজিজ আছে, এখন এই স্কিন ডিজিজ কোনো চিকিৎসা ছাড়াই ওয়েদারের পরিবর্তনের সাথে সাথে এটা চলে যায়। শরীর অতিরিক্ত গরম লাগছে, এই গরম লাগার ফলে যেতে পারে, অতিরিক্ত ঠান্ডা লাগছে এর ফলে যেতে পারে, অথবা বৃষ্টিতে সে ভিজছে। ধরেন কারো শরীরে স্কিন ইরাপশন ছিল, সে বৃষ্টিতে ভিজছে, বৃষ্টিতে ভেজার ফলে এর শরীর থেকে স্কিন ইরাপশন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, চলে গেছে। এরপরে বিভিন্ন ধরনের সমস্যা তার দেখা দেওয়া শুরু করেছে। এটা হয় না অনেক সময় অতিরিক্ত ঠান্ডা লাগা, অতিরিক্ত গরম লাগা, অথবা যারা বরফ কারখানায় কাজ করে, যারা নদী নালা খাল বিল হাওড় বড়ে কাজ করে, স্কিন ডিজিজ আছে, তো এখানে গোসল করার পরে দেখা গেছে এটা চলে গেছে। এমন হয় কিনা? হয় না? তো শরিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি এটা ওয়াইড স্প্রেড হয়, আর সিফিলিটিক এবং সাইকোটিক পেশেন্টদের যে প্রকাশ সেটা স্থির থাকে, কিন্তু পারসিস্টেন্ট থাকে। এরপরে মহাত্মা হ্যানিম্যান 12 নম্বর পেজের ব্যাখ্যা বিশ্লেষণে যেটা বলেছেন, ক্রনিক ডিজিজের স্পন্টেনিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স, এখানে সূক্ষ্ম একটা অবজারভেশন আছে। মহাত্মা হ্যানিম্যান কিন্তু এখানে বলেন না এই যে মেডিসিনাল সাবস্টিটিউশন বলছেন, এটা কিন্তু না। তো স্কিন ইরাপশন কিন্তু নিজ থেকে যখন চলে যায়, আমরা কি বলতে পারি যেটা মেডিসিনাল সাবস্টিটিউশন? স্কিন ডিজিজ যখন অটোমেটিক্যালি চলে যায়, আমরা কি বলতে পারি যেটা মেডিসিনাল সাবস্টিটিউশন? না। এটা ভয়ের কারণে, তার গ্রিফের কারণে, তার বিরক্তির কারণে, তার ঠান্ডা লাগার কারণে, জ্বর দেখা দেওয়ার কারণে, অথবা অ্যাকিউট অন্য একটা ডিজিজ দেখা দিল, দেখা দিয়ে তার স্কিন ইনফেকশন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। গরম পানিতে অথবা ঠান্ডা পানিতে আবহাওয়ার কারণে দেখা গেছে এগুলো অদৃশ্য হয়ে যেতে পারে। তো মহাত্মা হ্যানিম্যানের মতে এরাপশন যখন ডিসঅ্যাপিয়ার হয়, তখন কিন্তু ইন্টারনাল সিমটমগুলো ডেভেলপ করতে থাকে। ইন্টারনাল সিমটম শুরু হয়, সেটা যে কোনো রোগ হতে পারে। তাহলে পরবর্তীতে আমরা যখন কেস চেকিং করব, পরবর্তীতে আমরা যখন কেস চেকিং করতে গিয়ে হিস্ট্রি নিব, তখন হিস্ট্রির মধ্যে এটা কি উল্লেখ করতে হবে না যে স্কিন এরাপশন চলে যাওয়ার পর কি কি নতুন নতুন ডিজিজ দেখা দিয়েছিল? তো ক্রনিক কেস চেকিং এর ক্ষেত্রে, ক্রনিক ডিজিজের কেস চেকিং এর ক্ষেত্রে এই অংশের অবজারভেশন আমাদের যদি না থাকে, হিস্ট্রিক্যাল ডক্ট্রিন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, প্র্যাকটিক্যাল কেস চেকিং স্ট্রাকচার তৈরি করতে হবে। তো কখন এই স্কিন ডিজিজ শুরু হয়েছিল, এরপরে কোশ্চেন করতে হবে কি ধরনের এরাপশন ছিল, ইচিং এর যে প্যাটার্নটা সেটা কেমন ছিল, কিভাবে এই এরাপশন ডিসঅ্যাপিয়ার হলো, অয়েনমেন্ট দেওয়া হয়েছিল অথবা ক্রিম, মানে আপনার ওয়াশ করা হয়েছিল কোনো কিছু মেডিসিনাল সাবস্টেন্স দিয়ে, এটা কিভাবে চলে গিয়েছিল, এবং এরাপশন চলে যাওয়ার সাথে সাথে নতুন নতুন আর কি কি উপসর্গ দেখা দিয়েছিল, কোন অর্গানকে আক্রমণ করেছিল, কোন অর্গান সিস্টেম আক্রান্ত হয়েছিল, নতুন রোগ এবং পুরাতন রোগ একটার সাথে আরেকটার ক্রোনোলজিক্যাল রিলেশনশিপ কি ছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা এই ক্রোনোলজি না জানি, না বুঝি, তাহলে ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে পারবো না। ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকে আমরা হ্যান্ডেলিং করতে পারবো না। এখন সাপ্রেশন আর মেটাস্টেসিস, সাপ্রেশন এবং মেটাস্টেসিস এটা কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন আছে। সাপ্রেশন কি, মেটাস্টেসিস কি, আমরা আগামী দিনে এটার ব্যাপক এবং বিস্তর আলোচনা করব। তাহলে আমরা আগামী দিনে আলোচনা করব সোরা, সিফিলিস, সাইকোসিস, সাপ্রেশন, কিওর,
প্যালিয়েশন, মেটাস্টেসিস এই বিষয়ে ব্যাপক আলোচনা করবো ইনশাল্লাহ। এখন ওল্ডার ফিজিশিয়ান তাদের মতে, অ্যালোপ্যাথিক চিকিৎসকদের মতে তাদের অবজারভেশন কেমন, এবং মোহাম্মদ স্যামুয়েল হ্যানিম্যানের আর্গুমেন্ট, হিস্ট্রিক্যাল আর্গুমেন্ট এবং হ্যানিম্যান স্যারের অবজারভেশন কেমন, এটা আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, তো ওল্ডার ফিজিশিয়ান তাদের বক্তব্য হচ্ছে যে স্কিন এরাপশন এটা রিমুভ হয়ে গেছে, মানে এটা চলে গেছে, এটা আর দেখা দিবে না, বা এটা থেকে অন্য ডিজিজ দেখা দিবে, এটা ওনারা বিশ্বাস করেন না, ওনারা স্বীকার করেন না কোনো রকম। কিন্তু মোহাম্মদ হ্যানিম্যান স্যার বলেছেন যে স্কিন এরাপশন রিমুভ হলে ইন্টারনাল ডিজিজ এর সূত্রপাত হয়। এখন তাদের মধ্যে সমস্যা কি? তাদের মধ্যে সমস্যা তারা ইন্টারনাল ডিজিজের প্রকৃতি বুঝলেও স্পেসিফিক হোমিওপ্যাথিক মেথড কিন্তু ওনারা জানতেন না। অ্যালোপ্যাথি চিকিৎসকগণ ইন্টারনাল ডিজিজের যে নেচার এটা বুঝলেও স্পেসিফিক হোমিওপ্যাথিক মেথড কিন্তু ওনারা জানতেন না, যার ফলে মোহাম্মদ হ্যানিম্যানের হিস্ট্রিক্যাল অবজারভেশন এর যে কন্টিনিউশন এটা ভিন্ন, এবং ভিন্ন ভিন্ন কনস্টিটিউশনের পেশেন্ট হওয়ার কারণে ভিন্ন ভিন্ন রোগ দেখা দিতে পারে। দেখা দেয়, দেখবেন কেউ শরিক কনস্টিটিউশনের, কেউ সাইকোটিক কনস্টিটিউশনের, কেউ সিভিলিটিক কনস্টিটিউশনের, কেউ টিউবারকুলার কনস্টিটিউশনের। আমরা যদি ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করি এক ধরনের হবে, আর যদি ডাক্তার গ্রাফাগলের মতে কেউ যদি হাইড্রোজেনারেল হয় তার ম্যানিফেস্টেশন একরকম হবে, কেউ যদি নাইট্রোজেনারেড হয় তার ম্যানিফেস্টেশন এক ধরনের হবে। তো কয়েকটা ম্যানিফেস্টেশনের কথা বলেছেন উনি। তো এই যে কনস্টিটিউশন ডিফারেন্ট হওয়ার কারণে একই ডিজিজ সাপ্রেস হলো, কিন্তু ভিন্ন ভিন্ন রোগ দেখা দিল। এটা অনেক পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি। এরপরে 17 নম্বর পেজে জাঙ্কার এর অবজারভেশন, এখানে খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন করেছেন উনি। এখানে হ্যানিম্যান হিস্ট্রিক্যাল কেস অবজারভেশন ব্যবহার করেছেন উনি, যে তার মেথড জাঙ্কারের রিপোর্টেড অবজারভেশন, যে এরাপশন সাপ্রেশনের পরবর্তী পর্যায়ে বিভিন্ন কনস্টিটিউশনের প্যাটার্ন এর কারণে ডিজিজ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন স্যাঙ্গুইন টেম্পারামেন্ট, স্যাঙ্গুইন টেম্পারামেন্টের যারা স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে তাদের পাইলস হতে পারে। স্যাঙ্গুইন টেম্পারামেন্টের যারা স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে তাদের হেমোরয়েডস দেখা দিতে পারে। স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে তাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। যারা কলেরিক কনস্টিটিউশন, স্যাঙ্গুইনো কলেরিক কনস্টিটিউশনের জাঙ্কারের অবজারভেশনে দেখা দিয়েছে যে স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে বিভিন্ন জায়গায় গালগলার গ্ল্যান্ডও ফুলে যেতে পারে, বিভিন্ন জয়েন্ট আক্রমণ করতে পারে, আলসার দেখা দিতে পারে। স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে তার সাফোকেটিভ ক্যাটার, সাফোকেটিং ক্যাটার, সর্দি সেলেসা সংক্রান্ত সমস্যা দেখা দিয়ে মনে হচ্ছে দম আটকে যাবে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মিউকাস, এক্সেসিভ মিউকাস ক্রিয়েট করতে পারে। ইনফ্লামেটরি কন্ডিশন থাকতে পারে। জাঙ্কারের অবজারভেশনে প্লেগমেটিক যারা, এদের ক্ষেত্রে প্লেগমেটিক কনস্টিটিউশনের পেশেন্টদের ক্ষেত্রে ড্রপসি, ফুলে যাবে, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়েছে কিন্তু ফুলে যাওয়ার প্রবণতা, এডিমা দেখা দিতে পারে, ড্রপসি হতে পারে, অথবা মহিলাদের ক্ষেত্রে ডিলেইড মেনস্ট্রুয়েশন দেখা দিতে পারে, যে স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে 2 মাস 3 মাস 6 মাস তার মেন্স হচ্ছে না, এটা হতে পারে। জাঙ্কার স্যারের অবজারভেশনে মেলানকলিক কনস্টিটিউশনের যারা, বিষণ্ণ বিমর্ষ প্রকৃতির যারা, দেখবেন
এদের যদি স্কিন ডিজিজ সাপ্রেস হয় তাহলে ইনস্যানিটি দেখা দিতে পারে। তাহলে একই সাপ্রেশন, একই স্কিন ডিজিজ সাপ্রেশন হলো, কিন্তু সবারই যে একই ডিজিজ হবে এমন কিন্তু না। ভিন্ন ভিন্ন কনস্টিটিউশন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন রোগ তাদের ক্ষেত্রে দেখা দিবে। এরপরে দেখা যায় যে ছোড়া দোষ এটা চাপা পড়ছে। কোনো রমণী যদি প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্সি অবস্থায় অথবা রিপ্রোডাক্টিভ সিমটম কি দেখা দিতে পারে? মুহাত্তাসিম হানিম্যান 17 নম্বর পেজে, ক্রনিক ডিজিজের 17 নম্বর পেজে এখানে রিপ্রোডাক্টিভ কনসিকুয়েন্স উল্লেখ করেছেন যে তাদের স্টেরিলিটি দেখা দিতে পারে, বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, অ্যামেনোরিয়া, ল্যাকটেশন দেখা দিতে পারে। যে স্কিন ডিজিজ হয়েছিল এটা ডিসঅ্যাপিয়ার হয়েছে অন্য কোনো চিকিৎসায়, তো দেখা গেছে তার সন্তান প্রসবের পরে স্তনে দুধ আসতেছে না। এটা হয় না? এখন দুধ বৃদ্ধির জন্য অনেক হোমিওপ্যাথ কি করেন, স্পেসিফিক রেমেডি দেন, যে আর্টিকেউরেন্স আপনার স্ত্রীকে 10 ফোঁটা বা 5 ফোঁটা করে গরম পানির সাথে দেন, স্তনে দুধ আসবে, মিল্ক আসবে। এমন অনেকে আছে না স্পেসিফিক প্র্যাকটিস করে না, এটা করার কোনো সুযোগ নেই। তাহলে তাদের বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেম সিমটম কি থাকবে? বন্ধ্যাত্বের সমস্যা, তাদের অ্যামেনোরিয়া থাকবে, ল্যাকটেশনের সমস্যা থাকবে, আপনার ইউটেরাইন আলসারেশন থাকবে, মেনস্ট্রুয়েশনে ডিস্টারবেন্স থাকবে। তাহলে প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন তাদের ক্ষেত্রে দেখা দেবে। তাহলে এই হিস্ট্রি যদি আমরা না পাই তাহলে কি এই রোগীকে চিকিৎসা করতে পারবো? নো, কখনো চিকিৎসা করতে পারবো না। 18 এবং 19 নম্বর পেজে মুহাত্তাসিম হানিম্যান এখানে কেস রিপোর্ট উল্লেখ করেছেন। সবচেয়ে স্ট্রাইকিং কিছু এক্সাম্পল আমি তুলে ধরবো। ধরেন পেশেন্ট এ, কেস নাম্বার 1 অথবা এ, স্কিন ডিজিজ সাপ্রেস হলো, এরপরে অ্যাজমা দেখা দিল। তো একজন রোগীর ক্ষেত্রে এই যে ইচিং অয়েনমেন্ট দিয়ে সাপ্রেস করা হলো, তারপরে অ্যাজমা, বিশেষ করে সিভিয়ার রেসপিরেটরি প্রবলেম দেখা দিল। যতক্ষণ পর্যন্ত এই ইরাপশন পুনরায় বের না হবে ততক্ষণ পর্যন্ত তার এই অ্যাজমাটিক প্রবলেম দূর হবে না। তাহলে ইরাপশন যদি এটা রিকারেন্ট করে, এটা ফিরে আসে হেরিংস ল অনুযায়ী, হেরিংস ল অফ কিওর অনুযায়ী, তাহলে বোঝা যাবে যে অ্যাজমা ইমপ্রুভ হবে। এটা কিন্তু হিস্ট্রিক্যাল রিপোর্ট। আমরা এই কেস থেকে আমরা হেরিংস ল অফ কিওর এর সাথে সিমিলার করতে পারি। কেস নাম্বার 2 অথবা কেস নাম্বার বি, 30 থেকে 32 বছর বয়সের, 32 বছরের একজন পুরুষ, তার স্কিন ডিজিজ। এখন স্কিন ডিজিজ হওয়ার কারণে সালফার অয়েনমেন্ট এটা স্থূল মাত্রায় এটা এক্সটার্নালি ইউজ করা হলো, সিভিয়ার অ্যাজমা দেখা দিল। এরপরে দীর্ঘদিন এই অ্যাজমা দেশে মানে সাফার করতেছে। যতক্ষণ পর্যন্ত এয়ার রিটার্ন না করবে ততক্ষণ পর্যন্ত এই অ্যাজমা ইমপ্রুভ হবে না। কেস নাম্বার 3, একজন স্টুডেন্ট, দেখা গেছে যে স্কিন ডিজিজ দেখা দিয়েছে, সালফার অয়েনমেন্ট দেওয়া হয়েছে, এখন সিভিয়ার অ্যাজমা দেখা দিয়েছে, রিপিটেড অ্যাটাক করতেছে এবং লং টাইম, 2 বছর, 5 বছর, 10 বছর ধরে একে এইভাবে সাফার করতে হচ্ছে। এগুলো কিন্তু ক্লিনিক্যাল কনসেপ্ট। এখন ক্রনোলজি যদি আমরা না বুঝি, স্কিন ডিজিজ আগে হয়েছে না শ্বাস প্রশ্বাসের সমস্যা আগে হয়েছে, তো স্কিন ডিজিজ যদি আগে হয়ে থাকে কী ধরনের ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, এবং পরবর্তীতে দেখা গেছে তার রেসপিরেটরি ডিজিজ দেখা দিয়েছে, এগুলো কিন্তু আমাদের ক্রনোলজিক্যাল হিস্ট্রি জানতে হয়। ঠিক আছে। এরপর পেশেন্ট ডি এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো শিশুর চাইল্ড উইথ টিনিয়া ক্যাপিটিস দাউদ দেখা দিয়েছে,
কোনো শিশুর। এখন এই যে দাউদ, মা কি করেছে, তার সন্তানকে, তার শিশুকে এটা রিমুভ করার জন্য এক্সটার্নালি মলম অ্যাপ্লাই করছে। তার অ্যাজমা দেখা দিল, তার সাথে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা দিতে দেখা দিল, এরপরে তার ব্যাক পেইন শুরু হলো, তার হাঁটুতে ব্যথা শুরু হলো। এখন এই ক্রনোলজিক্যাল হিস্ট্রি যদি না জানি, তাহলে স্কিন ইরাপশন যতক্ষণ পর্যন্ত রিটার্ন না করবে ততক্ষণ পর্যন্ত সিমটম কিন্তু ভালোর দিকে যাবে না, খারাপের দিকেই যাবে। মোহাম্মদ হ্যানিম্যান যেভাবে অবজারভেশন করেছিলেন, এইভাবে ওল্ডার ফিজিশিয়ান তখন কিন্তু এইভাবে অবজারভেশন করেন নাই। ডিজিজের নেচার বুঝলেও হোমিওপ্যাথি না বোঝার কারণে ওনারা এটা গ্রহণ করতে পারেন নাই। এরপরে ধরেন আরেকজন পেশেন্ট, কেস নাম্বার তো তার দাউদ এবং অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া, লাগানো, এরপরে বুকে চাপ বোধ, এরপর কাশি, এরপর নিস্তেজ ভাব, ল্যাসিটিউড। এখন এই যে ক্রনোলজি, যতক্ষণ পর্যন্ত তার এই ট্রেনিয়া না দেখা দিবে ততক্ষণ পর্যন্ত এই শিশু ভালো হবে না। তার আনন্দ উচ্ছ্বাস, তার মানসিক অবস্থা ভালো থাকা, এটা দেখা দিবে না। তাহলে ফিজিক্যাল, মেন্টাল প্লাস ক্রনোলজি, এগুলো চিন্তা করতে হবে। ফিজিক্যালি কি চেঞ্জ আসছে, কতটুকু চেঞ্জ আসছে, মেন্টালি কতটুকু চেঞ্জ আসছে, এগুলো ক্রনোলজিক্যালি আমাদের এক্সপ্রেস করতে হয়। এরপরে ধরেন পেশেন্ট এফ, স্কিন এরাপশন, রেসপিরেটরি ডিজিজ। কোন এক শিশুর ক্ষেত্রে স্কিন ডিজিজ দেখা দিল, এরপরে অয়েন্টমেন্ট নিল, এরপর সাফোকেটিভ ক্যাটার দেখা দিল, এরপর ঠান্ডা লাগা ভাব দেখা দিল, কোল্ডনেস দেখা দিল, এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গে অবশ ভাব দেখা দিল। এখন এই ক্রনোলজি পাইলেন, ইরাপশান যতক্ষণ পর্যন্ত দেখা না দিবে সদৃশ চিকিৎসা নেওয়াতে, ততক্ষণ পর্যন্ত এই রোগী আরোগ্য করা সম্ভব হবে না। কেস নাম্বার জি, তো রিকারেন্স হতে থাকে যদি, ইনকমপ্লিট রিকভারি যদি হয়। ইনকমপ্লিট রিকভারি সেটা কেমন? ধরেন কোনো রোগীর ক্ষেত্রে স্কিন ডিজিজ দেখা দিল, অয়েন্টমেন্ট অ্যালোপ্যাথিক চিকিৎসা এটা না হলো, জ্বর দেখা দিল, সেই সাথে তার শ্বাসকষ্ট, ঠান্ডা বা অ্যাজমা, এরপরে আহ, শরীর ফুলে যাওয়া, এরপর প্লুরিসি দেখা দেওয়া। তো এতগুলো ডিজিজ দেখা দেওয়াতে দেখা গেছে যতক্ষণ পর্যন্ত ওই স্কিন এরাপশন না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত এই শিশুকে ভালো করা যাবে না। এখন আহ, এই শিশুর মা যদি, বাবা যদি বলে থাকে, ডাক্তার সাহেব আমার সন্তান তো শ্বাসকষ্টে ভুগতেছে, প্লুরিসি দেখা দিয়েছে, প্যাথোলজিক্যাল রিপোর্টে উল্লেখ আছে যে এটা প্লুরিসি, তো এখন প্লুরিসির চিকিৎসা দেন। তো প্রথমেই কি আসলে এইভাবে একটা ডিজিজের উপর চিকিৎসা করা যাবে না? যাবে না। এইভাবে চিকিৎসা করা যাবে? যাবে না। আদ্যপন্থী হিস্ট্রি নিতে হবে, ক্রনোলজি জানতে হবে। এখন আপনি হয়তো চিকিৎসা দিলেন, চিকিৎসা দেওয়াতে একটা ডিজিজ ভালো হলো। এখন এই ডিজিজ ভালো হওয়াতে আপনি বলতেছেন যে আপনার শিশুর সমস্যা ভালো হয়ে গেছে। আসলে প্রকৃতপক্ষে কি ডিজিজ কি কিওর হয়েছে, না এটা প্যালিয়েশন দিয়েছেন, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিয়েছেন? যখন ইনকমপ্লিট রিকভারি হবে, কমপ্লিটলি কিওর না হবে, সাইড সিলেক্টেড রেমেডি হবে, তখন কিন্তু পার্শিয়ালি তার কিছু লক্ষণকে দূর করলেও রোগীকে কমপ্লিটলি কিওর করতে পারবে না, তাকে কমপ্লিটলি কিওর করতে পারবে না, ইনকমপ্লিট রিকভারি দেখা দেবে, এটা রিকারেন্ট হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত রেমেডি সিমিলিভার না হবে ততক্ষণ পর্যন্ত এই রোগী কখনোই কমপ্লিটলি কিওর হবে না। তাহলে এই অংশে আমরা সাপ্রেশন যে হয়েছে, এটা সাপ্রেশন কিভাবে হয়েছে, এটা আমরা কিভাবে ডিফাইন করব? এটা কিভাবে ডিফাইন করব? ধরেন রোগের যে আহ, স্থানীয় যে প্রকাশ, লোকাল যে ডেভেলপ, এটা কিভাবে
অপসারণ হয়েছে, ডিজিজের স্টেটটা প্রকৃতপক্ষে কেমন ছিল, এটা আসলে আদৌ আরোগ্য হয়েছে না সাপ্রেশন হয়েছে, পরবর্তী ম্যানিফেস্টেশন কি দেখা দিয়েছে। মডার্ন মেডিসিনে সাপ্রেশন শব্দ এটা ব্যবহার করে, কিন্তু হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে এবং অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে এটার ব্যাখ্যা কিন্তু ডিফারেন্ট। এখন এটা কিউর হয়েছে না সাপ্রেশন হয়েছে, এ বিষয়ে আমরা আগামীতে ইনশাল্লাহ আলোচনা করব। তো মোহাত্তাসিমুল হানিম্যান পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে বলেছেন, সিম্পলিফাই করতে বলেছেন, স্পেসিফাই করতে বলেছেন, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে বলেছেন। ভিন্ন মানুষের ভিন্ন ধরনের এক্সটার্নাল ম্যানিফেস্টেশন থাকতে পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের এক্সটার্নাল এক্সপ্রেশন থাকবে, ম্যানিফেস্টেশন থাকবে। অতএব সবাইকে একই ধাঁচে, একই প্যাটার্নে, একই রূপে কেউ চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? ডায়াগনোসিস, সাপোজ সেম ডায়াগনোসিস হয়েছে, কিন্তু সেম ইন্ডিভিজুয়াল ডিজিজ এক্সপ্রেশন এটা কিন্তু আলাদা। ধরেন কোনো ক্লিনিকে গিয়ে একটা রোগের কথা হয়তো ওই ক্লিনিক্যালি প্যাথোলজিক্যালি এটা ধরা পড়লো যে তার এই ডিজিজ দেখা দিয়েছে। এখন এই সেম ডায়াগনোসিস করে আমরা যদি ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট না করতে পারি, তাহলে হবে স্বতন্ত্র চিকিৎসা করতে হবে। রোগ সব প্যাথোলজিক্যাল রিপোর্টে একই ধরনের, কিন্তু ভিন্ন ভিন্ন রেমেডি হতে পারে কনস্টিটিউশন অনুযায়ী। ঠিক আছে? সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম, ক্রনিক কেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ এর পার্ট, সপ্তম পার্টে এসে যে বিষয়গুলো আমরা শিখতে পারলাম সেটা হলো ক্রনোলজি। কোন সিমটম আগে দেখা দিয়েছে, কোন সিমটম কখন দেখা দিয়েছে, কজেশন কোন ঘটনার পরে এটা পরিবর্তন হয়েছে, এবং ট্রিটমেন্টের হিস্ট্রি, আগে কি ট্রিটমেন্ট নেওয়া হয়েছিল, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, হার্বাল, কবিরাজি, কি চিকিৎসা নেওয়া হয়েছিল, সিমটম ইভলিউশন করতে পারছি কিনা আমরা, সিমটম কম হওয়ার পরে নতুন করে আর কোনো সিমটম দেখা দিয়েছে কিনা, সিমটম এসেছে কিনা, মেইনটেনিং ফ্যাক্টরস ছিল কিনা, নতুন সিমটমের ইন্ডিপেন্ডেন্ট কজ আছে কিনা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়েছে কিনা, নতুন যে রোগ দেখা দিয়েছে সত্যিকার অর্থেই কি আগের রোগের সাথে এর যে কনসিকুয়েন্স সেটা কি, এটা আমরা কি বুঝতে পেরেছি। এরপর অবজেক্টিভ ইনভেস্টিগেশন। অবজেক্টিভ ইনভেস্টিগেশন বলতে আমরা বুঝি ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অবজেক্টিভ ইনভেস্টিগেশন করা যায়। মোহাম্মদ হানিম্যান অ্যাডভান্স কেস অ্যানালাইসিসের ক্ষেত্রে এই প্যাটার্নগুলো ফলো করতে বলেছেন। কোন প্যাটার্ন? পাস্ট স্কিন ডিজিজ, তো অতীতে স্কিন ডিজিজ, এখানে একজ্যাক্ট নেচার অফ ইরাপশন, প্রকৃতপক্ষে এই ইরাপশনের প্রকৃতি কেমন ছিল, এর সূত্রপাত কনসেপ্ট কেমন ছিল, ট্রিটমেন্ট কেমন ছিল, সাপ্রেশনের হিস্ট্রি ছিল কিনা, এবং এটা কিভাবে চলে গেছে, হাউ ইট ডিসঅ্যাপিয়ার্ড, এটার ক্রনোলজি কি, কোন রোগের পর কোন রোগ দেখা দিয়েছে, নিউ কোনো সিমটম দেখা দিয়েছে কিনা, জেনারেল সিমটম, মেন্টাল সিমটম, তার মডালিটিস, তার কনকমিটেন্স, তার ক্যারেক্টারিস্টিক সিমটম, তার ম্যাথমেটিক ইন্টারপ্রিটেশন, রেপার্টরাইজেশন, ম্যাথমেটিক্যাল কনফার্মেশন, প্রেসক্রিপশন, ফলো আপ, এ টু জেড এখানে অ্যানালিসিস করতে বলছে। তাহলে এই অ্যাডভান্সড হ্যানিম্যানিয়ান কেস অ্যানালাইসিস যদি আমরা না বুঝি, তাহলে কখনোই ক্রনিক ডিজিজের পেশেন্টকে আমরা হ্যান্ডেলিং করতে পারবো না। আমরা আরেকটু সামনে অগ্রসর হই। ধরেন ক্রনিক কেসের হিস্ট্রি এমনভাবে আমরা লিখতে পারি,
যে 2018 সালে ধরেন একজিমা শুরু হয়েছে, 2019 সালে স্টেরয়েড অ্যাপ্লাই করা হয়েছে, স্টেরয়েড ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে, এবং 2019 সালেই এই একজিমা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। 2020 সাল থেকে অ্যাজমা শুরু হলো, 2022 সাল থেকে তার অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কমপ্লেইন্স তার দেখা দিল, 2024 সালে তার অ্যাংজাইটি দেখা দিল, ইনসমনিয়া দেখা দিল, 2026 সালে তার যে প্রেজেন্ট কমপ্লেইন্স বর্তমানে দেখা দিল, সেগুলো আদ্যবন্ত আমরা হোমিওপ্যাথিক অ্যানালাইসিস আমরা কিভাবে করবো। ক্রনোলজি এখানে ইম্পর্টেন্ট, এখানে ক্রনোলজি কি ইম্পর্টেন্ট। প্যাথোলজিতে কি রোগ ধরা পড়ছে আর আপনি চট করেই প্যাথোলজিক্যাল একটা ট্রিটমেন্ট দিয়ে দিবেন, এটার কোনো সুযোগ নাই। এখানে ক্রনোলজি, পজিশন হাইপোথেসিস, অল্টারনেটিভ কজ, মেইনটেনিং কজ, মেইনটেনিং ফ্যাক্টরস, টোটালিটি এখানে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এ বিষয়ে বিস্তর যদি ধারণা না রাখি, শরীর ম্যানিফেস্টেশন কখন কিভাবে কোন রোগীর ক্ষেত্রে দেখা দিচ্ছে, এক্সটার্নাল ম্যানিফেস্টেশন কিভাবে দেখা দিচ্ছে, সাপ্রেশন কিভাবে হচ্ছে, স্পন্টেনিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স কিভাবে দেখা দিচ্ছে আসছে, সেটা ইন্টারনাল ম্যানিফেস্টেশন কি হচ্ছে, ক্রনিক ডিজিজ এর সূত্রপাত কিভাবে হচ্ছে, ক্রনিক ডিজিজের ফান্ডামেন্টাল যে কজ সেটা কিভাবে আসতেছে, ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশন কি, ক্রনোলজি কি, ওল্ডার ফিজিশিয়ান এর অবজারভেশন কি, কেস রিপোর্ট আমরা এখানে উল্লেখ করেছি। তাহলে এখানে আমরা ভালোভাবে ডিপলি অবজারভেশন করতে পারলে রোগীকে আমরা আরোগ্য দিতে পারবো। আদারওয়াইজ প্যালিয়েটিভ দেওয়া হবে, অথবা সেটাকে ইনকমপ্লিট রিকভারি দেওয়া হবে। এখন সিমটম ডিজিপার হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, তার আগে কি ট্রিটমেন্ট হয়েছিল, এরপরে কি সিমটম দেখা দিয়েছে, কোন ক্রনোলজি তৈরি হয়েছে, কোন কোন ক্রনোলজি তৈরি হয়েছে, বর্তমানে টোটালিটি কি আছে, এগুলো আদ্যবন্ত জানার চেষ্টা করতে হবে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা ক্রনিক ডিজিজের সপ্তম পর্বে এসে যে আলোচনাগুলো করেছি এটার রেকর্ড আছে, এগুলো আপনারা বারবার শুনবেন, তাহলে মোটামুটি একটু ধারণা আসবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।